This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অন্যদিকে জিওপলিটিক্সে একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে। ইসরায়েল হামাসের জন্য যত পারুক কার্পেট বম্বিং করুক গাজাতে, কেউ কিছু বলবে না। প্যালেস্টাইন ইসরায়েলেরও মামলা খতম হয়ে যাবে। আজ বাদে কাল আমাদের নাকের ডগায় এই বাংলাদেশের মৌলবাদীদের ফান্ডিং করবে না, এর কোনো গ্যারান্টি আছে? মুখে কিছু বলবো না, ইশারাই কাফি হয়। একটা জিনিস শুধু দেখে রাখো, যা দেখালাম, যারা খুব উৎসাহিত হচ্ছেন চিরদিনের মতো এই লাইনটা মুছে দিন। হবে না, হবে না, হবে না। শুধু তাই নয়, ১৫০০ সিভিল সার্ভেন্ট তারা প্রশিক্ষণ নিতে আসবেন এই ভারতবর্ষে। ভারতীয় সেনাবাহিনী মহড়া হয় আসলে এক্সটেন্ডেড ওয়ার, যেন মনে হয় যে যুদ্ধেরই অঙ্গ। সমুদ্রের অভিভাবকত্ব গুছিয়ে দেওয়ার জন্য যা যা পরিকল্পনা দরকার ভারতের সব আছে। দুধ কলা দিয়ে যে সাপকে পুষেছি, দরকার হলে সেই সাপের বীজ দাঁত ভেঙে দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকে রণক্ষেত্র শুরু করার আগে আপনাদের দুটি প্রবাদ বাক্য শোনাবো। একটা খুব প্রাচীন চৈনিক সমাজশাস্ত্রের প্রবাদ বাক্য, কিন্তু তার আগে সংস্কৃত থেকে তুলে নিয়ে আসা আরেকটা প্রবাদ বাক্য। শান্তি ক প্রকার হয় জানেন? শান্তি ৩ প্রকার হয়। এক, এমন একটা শান্তি যে শান্তি বিরাজ করে গোটা অঞ্চলে, সেটা বড় সুখের শান্তি। আরেক ধরনের শান্তি হয়, সেই শান্তি হচ্ছে শ্মশান শান্তি, প্রবল শোকের পর যে শান্তি নেমে আসে। আরেক শান্তি হয় যুদ্ধের আগে থমথমে পরিবেশ। এখন পরিস্থিতি ঠিক কোন দিকে, কোন শান্তি বিরাজ করছে এই উপমহাদেশে, আজকে বোঝার চেষ্টা করব। আর সেই জন্য আমরা চোখ রাখবো শ্রীলঙ্কার দিকে। অনেকে বলতে পারেন, এত দেশ থাকতে হঠাৎ শ্রীলঙ্কা কেন? তার কারণ, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ দিনের সফরে গিয়েছিলেন শ্রীলঙ্কাতে। কেন তিনি গিয়েছিলেন? আমিও বিস্মিত হয়ে গিয়েছিলাম। বিমস্টেক থেকে এতগুলো পরপর কাজ শেষ করে হঠাৎ তিনি ছুটে গেলেন শ্রীলঙ্কায়, তাও তিন দিন কাটালেন সেখানে। এতগুলো চুক্তি, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আজকে খুঁজবো। আমি মুখে কিছু বলবো না, কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি। এই মুহূর্তে দেখছেন তো এই উপমহাদেশের অবস্থা। আমি আপনাদের একেবারে হলফ করে বলতে পারি ২০২৫ পেরোবে না, রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে। কেন? তার কারণ স্বয়ং ট্রাম্প জড়িয়ে পড়েছেন এতে, পুতিন রয়েছেন, আর জেলেনস্কি তিনিও আমতা আমতা করছেন, কিন্তু শান্তি চাইছেন। আমি আগেই বলেছি যে এই মুহূর্তে জিওপলিটিক্সটায় যার শক্তি তারই সব। কালকে আমরা বলছিলাম, গত এপিসোডে বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বলছে গ্রিনল্যান্ড দরকার। সবাই বলছেন, স্যার ওটা তো ন্যাটোভুক্ত, ডেনমার্কের জায়গা, তাতে কি হয়েছে? ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে পৃথিবীর সর্বশক্তিমান প্রেসিডেন্ট, তিনি বলছেন আমার চাই বসুন্ধরা বীরভোগ্যা। ইউক্রেনের দিকে তাকান, 18 থেকে 20% ইউক্রেনের জমি এখন পুতিনের রাশিয়ার কাছে, সবাই জানে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। অন্যদিকে জিওপলিটিক্সে একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে। কেন বলছি? তার কারণ 2025-এর মধ্যেই যদি রুশ ইউক্রেন সমাধান হয়ে যায়, আর ওইদিকে হামাস আর ইসরায়েল তাও শেষ হয়ে যাবে। আর সেই কারণে আমেরিকা থেকে শুরু করে গোটা পৃথিবী এই মুহূর্তে চুপ করে রয়েছে। ইসরায়েল হামাসের জন্য যত পারুক কার্পেট বম্বিং করুক গাজাতে, কেউ কিছু বলবে না। মুখে বলছে, আসলে কিছু বলছে না। আসলে খুব তাড়াতাড়ি প্যালেস্টাইন ইসরায়েলেরও মামলা খতম হয়ে যাবে, কিন্তু তারপর জিওপলিটিক্সে কি হবে? অনেকেই বলছেন তারপরেই দৃষ্টি থাকবে চীন আর ইরানের দিকে। কেন চীন আর ইরান বলছি? তার কারণ আছে। আপনারা জানেন, এবং গতকাল আমি আপনাদের দেখিয়েছি, ইরান এমন একটা শক্তি, কোথাও হুদি, কোথাও হিজাবুল্লাহ, কোথাও বা হামাসকে ফান্ডিং করছে। কিসের জন্য ফান্ডিং করছে?
কোন মৌলবাদের জন্য ফান্ডিং করছে। যারা ওদের মতো ভয়ঙ্কর শক্তিকে ফান্ডিং করতে পারে তারা আজ বাদে কাল আমাদের নাকের ডগায় এই বাংলাদেশের মৌলবাদীদের ফান্ডিং করবে না, এর কোনো গ্যারান্টি আছে? যে কথা আপনাদের বলছিলাম, এই চীন এই ইরানকে 400 আরব কোটি ডলার সাহায্য করছে। আর ইরান এই মুহূর্তে কিরকম ব্যবহার করছে জানেন? যেন মনে হচ্ছে চীনের কলোনি। সুতরাং আজ বাদে কাল সম্ভাবনা প্রবল রয়েছে। আমি আপনাদের গত এপিসোডে বলেছিলাম এই ইরান এই মুহূর্তে গোটা পৃথিবীতে তারা সন্ত্রাসবাদী মৌলবাদী শক্তিকে তারা ফান্ডিং করছে। হুদি, হিজাবুল্লাহ, হামাস, চতুর্দিকে তাদের ফান্ডিং। সুতরাং আজ বাদে কাল আমাদের নাকের ডগায় বাংলাদেশের মৌলবাদীদের যে ফান্ডিং করছে না এটা হলফ করে কেউ বলতে পারবেন না। আর সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে। আর আজকে এই বিষয়ে আলোচনা করব, মুখে কিছু বলবো না, ইশারাই কাফি হয়। একটা জিনিস শুধু দেখে রাখুন। বুঝতে পারলেন? যা দেখালাম, যারা খুব উৎসাহিত হচ্ছেন চিরদিনের মতো এই লাইনটা মুছে দিন। তার কারণ হবে না, হবে না, হবে না। আর এই জন্যেই নরেন্দ্র মোদীর শ্রীলঙ্কা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সফরে ঠিক কি হয়েছে সেটা তো বলবো, কিন্তু তার আগে নরেন্দ্র মোদীর এই সফর নিয়ে আমার কিছু কথা বলার আছে। সাংবাদিক হিসেবে যখন পররাষ্ট্র দপ্তরে কোনো আধিকারিকদের সঙ্গে কথা বলি তখন তারা বলেন নরেন্দ্র মোদী ভারতবর্ষের একেবারে অন্যরকম একজন প্রধানমন্ত্রী, অন্তত বিদেশ সফরের ব্যাপারে। কেন জানেন? তিনি কোনো সময় নষ্ট করেন না। বিমানে থাকতে থাকতে তার সমস্ত ব্রিফিং কমপ্লিট হয়ে যায়। একেবারে হোমওয়ার্ক শেষ করে বিমান থেকে নামেন, গাড়িতে ওঠার সময় হ্যালো হাই, তারপর একের পর এক মিটিং, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, মধ্যখানে হয়তো চা পানের একটু বিরতি। আর তারপর তিনি সাধারণত দেশে ফিরে আসেন। আর যদি খুব রাত হয়ে যায়, হোটেলে যদি কাটাতেই হয়, তাহলে একেবারে ভোরে তিনি দেশে ফিরে আসেন। অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে বিদেশে কাটানো একেবারেই পছন্দ করেন না। আপনারা দেখুন না, 2024-এ ইউনাইটেড স্টেটস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন 3 দিন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তনটা তো জানেন বিরাট। একদিকে ওয়াশিংটন ডিসি, অন্যদিকে হোয়াইট হাউস, অন্যদিকে সিলিকন ভ্যালি। আবার বিভিন্ন স্টার্টআপ, বিভিন্ন তথ্য প্রযুক্তির নতুন কোম্পানিগুলোর সঙ্গে মিটিং থাকে। এবছরও তাই হয়েছে, একই ঘটনা ঘটেছে। অর্থাৎ 3 দিন ছিলেন। এবার ইউনাইটেড স্টেটস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে মোটে 2 দিন ছিলেন। তার মধ্যেই অনেকগুলো কাজ করে ফেলেছিলেন। ব্রুনেই এবং সিঙ্গাপুরে ছিলেন 3 দিন। ভাবুন 2024-এ। রাশিয়া আর অস্ট্রেলিয়া 3 দিন ছিলেন। রাশিয়াতে আবার 2 দিন। নাইজেরিয়া, ব্রাজিল এবং অন্যান্য দেশ সব মিলিয়ে 6 দিন এবং কুয়েতে 2 দিন। এবছরেও তাই, থাইল্যান্ডে মোটে 2 দিন ছিলেন। ভাবুক, বিমস্টেকে 6 জন রাষ্ট্রপ্রধান ছিলেন। আর সেই 6 জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সময় কাটিয়েছেন, মিটিং করেছেন, গুরুত্বপূর্ণ দিশা দেখিয়েছেন, মোটে 2 দিন সময় নিয়েছেন। আর তারপরেই চলে গেলেন শ্রীলঙ্কা। আর এই শ্রীলঙ্কায় 3 দিন কাটালেন। আর এখানেই আমি বিস্মিত হয়েছিলাম, কেন 3 দিন শ্রীলঙ্কাতে কাটালেন, এতগুলো চুক্তি সই করলেন। আসবো, সেই রহস্য আপনারাও বুঝে যাবেন। শুধু একবার চোখ বুলিয়ে নেব কি কি চুক্তি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে 6 বছর আগে শেষবার তিনি শ্রীলঙ্কাতে গিয়েছেন এবং সেই শ্রীলঙ্কাতে অর্থাৎ 2019-এ গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা এগিয়েছিল। তারপর তো জানেন শ্রীলঙ্কার অবস্থা কি হয়েছিল। এটা তার 4র্থ সফর। আর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে। শ্রীলঙ্কা তো বটেই, ভারতবর্ষ এবং এই মুহূর্তে গোটা উপমহাদেশের জিও পলিটিক্সে খুব 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 গুরুত্বপূর্ণ। কেন বুঝতে পারবেন একটু বাদে। মূলত কি কি বিষয়ে চুক্তি হয়েছে, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহড়া, অর্থাৎ যৌথ মহড়া হবে এবং তার সঙ্গে সঙ্গে সামুদ্রিক টহল, প্রশিক্ষণ এগুলো তো থাকছেই। খুব বিস্তারিতভাবে আলোচনা করব, তার কারণ ডিফেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী অনেকে বলেন খুব গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা গোটা উপমহাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে দেখে নেব অন্যান্য চুক্তিগুলো। মূলত যেভাবে চুক্তিটা সাজানো হয়েছে
সেখানে পরিষ্কার লেখা হচ্ছে আ ডিপ্লোম্যাটিক অ্যারেঞ্জমেন্ট primarily between India and Sri Lanka that aims to strengthen economic, trade, investment and technology cooperation. গাল ভরা কথা, কিন্তু এর মধ্যে নিহিত আছে কোন দিকে এগোচ্ছি আমরা, কোন দিকে এগোচ্ছে ভারত শ্রীলঙ্কা। আর ভারত শ্রীলঙ্কা এগোনো মানে আরো বেশি জোরদার হওয়া। আমি আসছি, প্রথমে আমি এনার্জির প্রসঙ্গে আসবো। কেন এনার্জির প্রসঙ্গে আসবো? তার কারণ আপনারা জানেন ভারত বিভিন্ন সময় তারা এনার্জি যা শ্রীলঙ্কাকে সাহায্য করবে, অর্থাৎ এলএনজি, তা তো বাইরে থেকে কিনে আনছে। তাহলে বাইরে থেকে কিনে এনে কেন শ্রীলঙ্কাকে সাহায্য করবে? তার পেছনে কি রয়েছে ভাবতে পারে? ভারতবর্ষ বাইরে থেকে চড়া দামে কিনে সস্তায় শ্রীলঙ্কা প্রতিবেশীকে দেবে। আপনাদের মনে করিয়ে দিই, নেপালের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে আমাদের বিদ্যুৎ উদ্ধৃত, অর্থাৎ আমাদের যে বিদ্যুৎ রয়েছে তা পর্যাপ্ত বিদ্যুৎ, তা সত্ত্বেও আমরা নেপাল থেকে বিদ্যুৎ কিনেছি এবং পরে আপনারা জানেন বাংলাদেশকে আমরা আদানিদের মাধ্যমে সে বিদ্যুৎ দিয়েছি। তবে সে অন্য কথা, বিল টিল মেটায়নি, যা হয় আর কি খারাপ খরিদ্দার হলে। যাই হোক, আমি আবার মূল প্রসঙ্গে ফিরে আসি যে কেন হঠাৎ শ্রীলঙ্কাকে এইভাবে সাহায্য করছে। শুধু তাই নয়, সৌরশক্তির ব্যাপারে 120 মেগাওয়াট সৌরশক্তি বিদ্যুৎ তাও উৎপাদন করতে সর্বতোভাবে সাহায্য করবে ভারত। ভাবতে অবাক লাগছে না? কেন করছে? হ্যাঁ, যখন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হয় এরকমই সুদৃঢ় সম্পর্ক হয়। এই সম্পর্কের পেছনে যেমন ডিপ্লোম্যাটিক মিশন, অর্থাৎ কূটনৈতিক বিভিন্ন স্ট্র্যাটেজি কৌশল থাকে, তেমনি ভালো প্রতিবেশীকে ভালো রাখা আমাদের কর্তব্য। আমি আগেও বলেছি, আবারও বলবো, গর্বিত ভারতবাসী হিসেবে বলবো, আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্র সেই শিষ্টাচার শিখিয়েছে। আরো একটা ব্যাপার রয়েছে, শ্রীলঙ্কাতে যত বেশি তারা সচ্ছল হবে তত ভারতবর্ষ সুখী সমৃদ্ধশালী প্রতিবেশীকে পাবে, আর সেই প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব অটুট বন্ধনে আবদ্ধ থাকবে। আমি এবার চলে যাচ্ছি অন্য একটি প্রসঙ্গে, যেই প্রসঙ্গে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে। সেটি হচ্ছে রেল স্টেশন এবং সিগন্যালিং সিস্টেম, উন্নত রেল ব্যবস্থা। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী চুক্তি যা সই করেছেন তাতে আমরা শুধুমাত্র সাহায্য করছি নয়, আমরা প্রযুক্তি দিচ্ছি। এই যে রেল, এই যে বিদ্যুৎ, এগুলো কিন্তু একটি দেশ, সেই দেশ যদি বন্ধু দেশে সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের বিভিন্ন সুবিধা। সবটুকু মুখে বলছি না, বুঝে নিন। যোগাযোগ ব্যবস্থা, এনার্জি, যদি কোনো সময় দরকার পড়ে তাহলে সেখানে আমাদের সঙ্গে একটা সুদৃঢ় সম্পর্ক থাকলে বকলমে ভারতেরই সুবিধা হবে। শুধু সেখানেই শেষ নয়, স্কলারশিপ চালু হচ্ছে আগামী বছর থেকে। সেখানে 200 স্টুডেন্টকে জাফনা এবং ইস্টার্ন প্রভিন্সের ইউনিভার্সিটি থেকে বৃত্তি দিয়ে নিয়ে আসা হবে। তারা এখানে পড়বেন, অর্থাৎ ভারতে তারা পড়াশোনা করবেন, গবেষণা করবেন। শুধু তাই নয়, 1,500 সিভিল সার্ভেন্ট তারা প্রশিক্ষণ নিতে আসবেন এই ভারতবর্ষে। ভারতবর্ষের পুণ্যভূমিতে তারা দীক্ষা নেবেন। কিসের দীক্ষা? প্রশাসনিক দীক্ষা। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কেন? পরে আপনাদের বোঝাবো। ভাবুন, আবার আপনাদের মনে করিয়ে দিই, একদিকে এনার্জি, অন্যদিকে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি, অন্যদিকে বিভিন্ন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে দেশটাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া, এবং সেখানকার 1,500 অফিসারদের, অর্থাৎ যারা সিভিল সার্ভেন্ট বিভিন্ন পর্যায়ের, তাদের ভারতবর্ষে নিয়ে এসে ট্রেনিং দেওয়া খুব গুরুত্বপূর্ণ। সবকটাই দরকার পড়বে, ঠিক সময় দরকার পড়বে। একদিকে শ্রীলঙ্কার প্রশাসনিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটাবেন, অন্যদিকে তারা সারা জীবন মনে রাখবেন ভারতবর্ষে তারা যে দীক্ষা নিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ। এবার চলে আসি সরাসরি যে বিষয়টা অত্যন্ত আমাদের সবার আগ্রহ, গোটা উপমহাদেশ তাকিয়ে আছে। তার কারণটা আপনাদের বলি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন রণতরী ইতিমধ্যেই কলম্বো বন্দরে ভিড়ে গিয়েছে। ভারতীয় নৌসেনার বিখ্যাত রণতরী F-48।
এর পেছনের প্রেক্ষাপটটা একটু খোলসা করে বলা দরকার। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেখানে একদিকে যেমন প্রশিক্ষণ রয়েছে, তেমন যৌথ মহড়া রয়েছে এবং তার সঙ্গে গোয়েন্দা বিভাগের তথ্য আদান প্রদানের কথাও বলা রয়েছে। আপনাদের বলে রাখি, আমরা যারা সাংবাদিকতা করতে গিয়ে বিভিন্ন সময় মহড়া দেখেছি, মনে রাখবেন এ মহড়া কিন্তু নেট প্র্যাকটিস নয়, অর্থাৎ খামোকা অনুশীলন নয়। ভারতীয় সেনাবাহিনীর মহড়া হয় আসলে এক্সটেন্ডেড ওয়ার, যেন মনে হয় যে যুদ্ধেরই অঙ্গ। অর্থাৎ 1 ইঞ্চি জমি কেউ কাউকে ছাড়ে না এই মহড়াতে। অর্থাৎ এটাকে ফ্রেন্ডলি ম্যাচ ভেবে ভুল করবেন না। শ্রীলঙ্কার সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর যৌথ মহড়া, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য আদান প্রদানে কি হবে জানেন? যে কথা বিমস্টেকেও উঠে এসেছে, সেটা হচ্ছে সামুদ্রিক টহল, নজরদারি এক অন্য শিখরে এসে পৌঁছাবে। কে কোথায় কৌটো নিয়ে গিয়েছিল মনে আছে? আমি নির্বাচিত নন, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কথা বলছি। কৌটো ঝাঁকাতে ঝাঁকাতে তিনি চীনে চলে গিয়েছিলেন। চীনে গিয়ে কি বলেছিলেন? আমাদের সাতটি স্টেট ল্যান্ডলকড, আর তারা নাকি সমুদ্রের অভিভাবক। সুতরাং বুঝতে পারছেন, সমুদ্রের অভিভাবকত্ব ঘুচিয়ে দেওয়ার জন্য যা যা পরিকল্পনা দরকার ভারতের, সব আছে। এবার চলে আসি একেবারে শেষ অংশে। এই শ্রীলঙ্কা সফর থেকে আমরা কি পেলাম, কেন তৈরি হচ্ছি? সেই পুরনো চীনা প্রবাদ, যখন যখন শান্তি থাকে তখনই যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি হয়। এখন কি তাহলে উপমহাদেশ থমথমে? উপমহাদেশে কি তাহলে কিছু ঘটতে চলেছে? ভারতবর্ষ কি তাহলে আক্রমণাত্মক হয়ে উঠছে? আমাদের অতীতের শিক্ষা থেকে আমরা কি এই শিক্ষা নেব? দুধ কলা দিয়ে যে সাপকে পুষেছি, দরকার হলে সেই সাপের বীজ দাঁত ভেঙে দিতে হবে, জানি না। কিন্তু শ্রীলঙ্কাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে সম্মানিত করা হয়েছে। আসলে এই সম্মান শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তি হিসেবে দেওয়া হয়নি, এর সম্মান শ্রীলঙ্কা জানিয়েছে ভারতবাসীকে। অন্যদিকে আমাদের দুশ্মনদের কাছে এই খবর পৌঁছে গিয়েছে। মাঝে মনে আছে মালদ্বীপ 1.5 বছর আগে বড্ড বেশি বকছিল, এখন অবশ্য তাদের বকা বন্ধ হয়ে গিয়েছে। এখন তারা আগের থেকে অনেক বেশি নত হয়েছে, মধুর স্বরে কথা বলছে। কিন্তু দেশটার নাম ভারতবর্ষ। আমরা আমাদের বন্ধুদের ভুলি না, দুশ্মনদেরও ভুলি না। সুতরাং মালদ্বীপ সহ গোটা উপমহাদেশকে বুঝিয়ে দিচ্ছে, একটা দুটো অপশন বা একটা দুটো বিকল্প রাস্তা নয়, ভারতের কাছে অনেক বিকল্প রাস্তা আছে। আর সেই জন্যেই শ্রীলঙ্কার সঙ্গে আমাদের বন্ধুত্ব আরো জোরদার হচ্ছে। শ্রীলঙ্কা বারবার স্বীকার করেছে ভারত বিপদে আপদে তার পাশে দাঁড়িয়েছে, অন্তত ইতিহাসও তাই বলে। আর সেই জন্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিত্র বিভূষণম, অর্থাৎ সর্বোচ্চ সর্বোচ্চ সম্মান যা কোনো রাষ্ট্রনায়ককে দেওয়া যেতে পারে, সেই সম্মান দেওয়া হয়েছে। আসলে এ সম্মান আমাদের, আমাদের গোটা ভারতের, ভারতবাসী। সুতরাং আগামী দিনের জন্য ভারত এগিয়ে চলছে। আজকে রণক্ষেত্র এখানেই শেষ করছি। জয় হিন্দ।